মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল একে অপরকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে। কিছুদিন আগেই ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল শত্রুতা আলোচনায় ছিল। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলায় কমান্ডার সহ ৭ কর্মকর্তা নিহত হওয়া নিয়ে ইরান এবং ইসরায়েল একে অন্যের ভূমিতে হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। অথচ মুসলিম দেশগুলোর মধ্যে ইরান এক সময় তুরস্কের পরে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। বর্তমান অবস্থা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে এই বৈরী শত্রু এক সময় বন্ধু ছিল। এক সময়ের গভীর বন্ধু ইরান এবং ইসরায়েল কিভাবে শত্রুতে পরিণত হলো, এটাই জানবো ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ১৯৩৫ সালের পূর্বে ইরানকে সবাই পারস্য নামেই জানত। ১৭৮৯ সালে আগা মোহাম্মদ শাহ জান্ত রাজবংশের শাহ লুৎফ আলী খানকে পরাজিত করে কাজার রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। নানা বাধা বিপত্তি পেরিয়ে ১৯২৫ সাল পর্যন্ত কাজার রাজবংশ টিকে ছিল। কাজার বংশের শেষ রাজা ছিলেন আহমেদ শাহ। তার শাসনামলে দেশে অস্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে আহমেদ শাহ বিরোধী বিভিন্ন দলের উত্থান ঘটতে থাকে। দেশে অস্থিরতা চলাকালীন সময়ে কর্নেল রেজা খান ৩,০০০ সৈন্য নিয়ে অভ্যুত্থানের মাধ্যমে তেহরান দখল করে তিনি সৈয়দ জিয়াউদ্দিন তাবেতাবাইকে প্রধানমন্ত্রী এবং নিজেকে সেনা প্রদান করার প্রস্তাব দেন। দুর্বল হয়ে পড়া আহমেদ শাহ খুব সহজেই তা মেনে নেন। পরবর্তীতে রেজা খান ১৯২৫ সালে কাজার বংশের শেষ শাসক আহমেদ শাহকে ক্ষমতাচ্যুত করে নিজেই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে নাম ধারণ করেন রেজা শাহ পাহলভি। ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসা রেজা শাহ উন্নয়নের বাণী শোনালেও কয়েক বছরের মধ্যে পশ্চিমাদের হাতের পুতুলে পরিণত হয়। ১৯২৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত শাহ পরিবারের শাসনামলের সময়ই ইরান ইসরায়েল সম্পর্ক বেশ ভালো ছিল। তার প্রমাণ মিলে আরব ইসরায়েল যুদ্ধের দিকে তাকালেই ১৯৪৮ থেকে ১৯৭৩ সালের ভিতর যে ৪টি আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল তার একটিতেও ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি, বরং গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছিল। ১৯৪৭ সালে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের অবসানের পর পশ্চিমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের করা ১১ সদস্যের বিশেষ কমিটিতে ইরান ছিল অন্যতম। ফিলিস্তিনকে ভাগ করার ষড়যন্ত্রে ভারত, যুগোস্লাভিয়া এবং ইরান তখন বিরোধিতা করলেও এর ২ বছর পর ক্ষমতালোভী মোহাম্মদ রেজা শাহ পাহলভি তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে ইসরায়েলকে বৈধ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে ওই সময়ে দেশে চলমান অস্থিতিশীলতার মধ্যে ক্ষমতায় থাকার জন্য পশ্চিমাদের সহযোগিতা পাওয়া এবং ফিলিস্তিনে শাহ পরিবারের সম্পত্তি জব্দ হওয়া থেকে রক্ষা পেতে রেজা শাহ ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। শাহের শাসনামলের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ ইরানি জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। এই অবস্থায় ১৯৫১ সালে ডাক্তার মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতায় আসলে পুরো চিত্র পাল্টে যায়। তিনি ক্ষমতায় বসেই ব্রিটিশদের চুরি লুটপাট বন্ধ করার জন্য তেল বাণিজ্যকে জাতীয়করণ করেন। মোসাদ্দেক সরকার খুব ভালো করেই জানত ইসরায়েলের সাথে সম্পর্ক রাখা মানে পশ্চিমাদের স্বার্থে কাজ করা। তখন পশ্চিমারা ডাক্তার মোসাদ্দেকের সরকার ভেঙে দিতে চাইলে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। ফলে রেজা শাহ দেশ ছেড়ে পালিয়ে যায়। পাল্টা পদক্ষেপ হিসাবে পশ্চিমারা ইরানের উপর অবরোধ আরোপ করে। অপরদিকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ইরানের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেক সরকারের পতন ঘটায়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পুনরায় শাহ পরিবারকে ক্ষমতায় নিয়ে আসে, যাদেরকে তারা সহজেই নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবে। এর কিছুকাল পরেই তেহরানে নিজেদের দূতাবাস চালু করে ইসরায়েল। তেল বাণিজ্যের মাধ্যমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর ইরান যখন ১৯৫৭ সালে গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠা করে, তখন সামরিক ট্রেনিং এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ। এর মাধ্যমে শাহ সরকার ইরান থেকে বিপুল পরিমাণে তেল বৈধ এবং অবৈধ পন্থায় ইউরোপ এবং ইসরায়েলে পাঠাতে থাকে। এর মধ্যে এই শাহ সরকার ১৯৬৩ সালে হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব ঘটায়, যার ফলে সমাজে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়, যা এক পর্যায়ে জনগণকে খেপিয়ে তোলে। তাছাড়া শাহের সংস্কার পশ্চিমা ধাঁচের হওয়ায় ওলামাই শ্রেণী ক্ষিপ্ত হয়ে ওঠে। শাহের আধুনিকায়নের ফলে ইরানে শুধু শয়েরো শ্রেণী ও বিদেশি কোম্পানিগুলো লাভবান হতে থাকে, যার ফলে গ্রাম এবং শহরের মধ্যে অনেক বৈষম্য বৃদ্ধি পায়। শাহের আমলে ইরানের রাজনৈতিক স্বাধীনতা ছিল না, ছিল শুধু একদলীয় শাসন ব্যবস্থা।
শাহের বিরুদ্ধে কথা বলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনিকে বন্দী করে নির্বাসনে পাঠানো হয়েছিল। পশ্চিমা এবং ইসরায়েলি বাহিনীর দাচে তৈরি করা শাবাক বাহিনী সে সময় সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের বাকরুদ্ধ করার সাথে সাথে গুপ্ত হত্যা চালাতে থাকে। শ্বেত বিপ্লবের ফলে সেকুলার শিক্ষা ব্যবস্থা, নারী ভোটাধিকার, পশ্চিমা দাচের পোশাক ওলামায় শ্রেণীকে বিক্ষুব্ধ করে তোলে। তাছাড়া শাহ সরকারের বিরুদ্ধে কথা বলা ওলামাদের উপর নির্যাতন ও দমনপীড়নের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এত সব কারণে জনরোষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন দিনের পর দিন বাড়তে থাকে গণ আন্দোলন, বিক্ষোভে ফেটে পড়ে জনতা। অপরদিকে নির্বাসনে থাকা অবস্থায় এই আন্দোলনে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি। 1978 সালের 7 জানুয়ারি সরকারি পত্রিকা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনিকে ব্রিটিশদের গুপ্তচর বলে অবহিত করে সে সময়ের আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা নিহত হলে আন্দোলন আরও ভয়াবহ রূপ নেয়। শাহ সরকার গুলি করে আন্দোলনকারীদের পিছু হটানোর পন্থা অবলম্বন করে, কিন্তু উল্টো আন্দোলনকারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অবশেষে সেনাবাহিনী শাহ সরকারের পক্ষ ত্যাগ করে জনতার পক্ষ নেয়। তখন চিকিৎসার নাম করে শাহ দেশ ছেড়ে পালিয়ে যায়। অতঃপর 1 ফেব্রুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি। প্রতিষ্ঠা করেন ইসলামী প্রজাতন্ত্রের, এবং যারা অন্যদের শোষণের মাধ্যমে নিজেদের কাছে বিশ্ব পরাশক্তির তকমা ধরে রাখতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ করেন, এবং ইরানে যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান আখ্যা দিয়ে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এমনকি সাধারণ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর তেহরানে ইসরায়েলের দূতাবাসের জায়গায় ফিলিস্তিনি দূতাবাস প্রতিষ্ঠিত করা হয়। অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খুমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি। ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে অস্বীকারের নীতি গ্রহণ করলে ইরান ইসরায়েল সম্পর্কের অবনতি করতে শুরু করে। কিন্তু 1980 সালে ইরাক-ইরান যুদ্ধে ইসরায়েল গোপনে ইরানের সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, কারণ ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা ভেবেছিল ইরানে খুমেনি সরকার বেশি দিন টিকতে পারবে না। ইরান যখন থেকে দূরপাল্লার মিসাইল তৈরি এবং পরমাণু প্রকল্পের কাজ শুরু করে, তখন থেকে ইসরায়েল ইরানকে হুমকি হিসেবে দেখা শুরু করে। ইরানের পরমাণু প্রকল্প ভেস্তে দিতে ইসরায়েল বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করে। ইরান এক সময় অভিযোগ করে একের পর এক তাদের বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রবলয় বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে তাদের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস এবং ইয়েমেনে হুতিদের সহযোগিতা করা শুরু করে ইরান। এতে করে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে দুই পক্ষের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্প কর্মসূচিকে সবসময় মধ্যপ্রাচ্যের জন্য হুমকি বলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের পাশে রাখতে চাচ্ছে। প্রয়োজনে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে এই বলে হুমকি দিয়েছেও কয়েকবার, কিন্তু ইরান প্রতিবারই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ কাজের জন্য। অথচ ইসরায়েলের স্টকপাইল পত্রিকার হিসাব মতে ইসরায়েলের হাতে আনুমানিক 80 থেকে 400টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ইসরায়েলের আগে সিরিয়া কিংবা লেবাননে ইরানের বিভিন্ন সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা করলেও ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধার সম্ভাবনা হয়নি। ইরানও এসব হামলা নিজেদের উপর হামলা হিসাবে বিবেচনা করেনি। তবে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে হামলার জবাবে 13 এপ্রিল প্রথমবারের মতো ইসরায়েলের ভূমিতে নজিরবিহীন হামলা চালায় ইরান। এর কয়েকদিন পরেই পাল্টা জবাব দেওয়ার উদ্দেশ্যে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। বিশেষজ্ঞদের ধারণা, এভাবেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকলে পুরো আরব বিশ্বে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে যে কয়েকটি যুদ্ধ হয়েছে, কখনোই আরব বিশ্বের সবগুলো দেশ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেনি। এর সুযোগ নিয়ে পশ্চিমা ষড়যন্ত্রকারীরা ফিলিস্তিনির ভূমি থেকে মুসলিম আরবদের বিতাড়িত করে বহিরাগত ইহুদিদের জন্য ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ফিলিস্তিনিদের ভূমিতে কিভাবে বহিরাগত ইহুদিরা ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করল, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা চ্যানেলের এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।